আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অধ্যায়ের 2 নম্বর ক্লাস করব। এই অধ্যায়টা খুবই একটা ইম্পর্টেন্ট অধ্যায়। এখান থেকে প্রতি বছরই 10 নম্বর কোয়েশ্চেন সাধারণত হয়। অধ্যায়ের অঙ্কগুলো একটু জটিল। যদি বেশি জটিল লাগে আপনার কাছে, অঙ্কটা মাথায় নাই ঢুকে, তাহলে বাদ দিতে পারেন, কিন্তু চেষ্টা করা উচিত, যেহেতু সময় হাতে আছে, পরীক্ষা অনেক দেরি আছে। চেষ্টা করে দেখেন, যদি পারেন পরীক্ষায় প্রশ্নগুলো সহজ হয়ে কঠিন অঙ্ক আসে না, সহজ সহজ অঙ্ক আসে। আর বাদ দিয়ে চাইলে বাদ দিয়ে অন্য চ্যাপ্টার গুলো করতে থাকেন। এই চ্যাপ্টারটা শেষ হলে পরবর্তীতে নতুন যখন চ্যাপ্টার শুরু করব, ওই চ্যাপ্টার থেকে আপনি পড়া আবার কন্টিনিউ করতে পারবেন। তা ক্লাস শুরু করে দিলাম। যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করবেন, আর যারা জুমে আছেন তারা একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে লিখে দেবেন ক্লাস শুরু হয়ে গেছে। প্রশ্নে আজকের প্রশ্নে বেসিক নিয়ে আলোচনা করবো না একেবারেই, যেহেতু বেসিক আলোচনা কতদিন হয়েছে। আজকের অঙ্কটা কিভাবে শর্টকাটে করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করবো। অঙ্কটা যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য আর কি আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো প্রশ্নে বলে দিবে যে ড্র ফরকাস্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজ, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে আপনাকে, এরকম বলে দিবে। বলে দিলে আপনাকে এই প্রথম তথ্য থেকে শেষ তথ্য পর্যন্ত আপনাকে তিনটা ওয়ার্কিং করে তিনটা শ্রেণীতে ভাগ করে নিতে হবে এই তথ্যগুলোকে। কারণ একটা সূত্র আছে, এই অঙ্কগুলো করার একটা সূত্র আছে। ওই সূত্রে আপনার মানে অঙ্কটা করার জন্য একবার ছক করতে হয়। ছকের টাকার ঘর এটা, এটা হলো ডিটেলসে ঘর, এটা সূত্রটা হলো এ পি ইউ পি ইউ সি, আচ্ছা পি ইউ সি, তারপর সিরিয়াল লিখে দিই তাহলে সুবিধা হবে। আর একটু বড় করে ভাগ দিতে হয় 1 বছর বা 12 মাস ভাগ দিতে। এপিইউ হলো অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, কতগুলো মাল 1 বছরে বানান আপনি সেটা। ফার্স্ট কাজ এপিইউ বের করা। তাহলে আমরা প্রশ্ন পড়ি, এপিইউ আছে কি দেখি। প্রতিটা প্রশ্নে এটা দেওয়া থাকবে না, আর বের করে নিতে হবে। প্রশ্নের উপরে দেখেন, এ ফ্যাক্টরি প্রডিউস 48,000 ইউনিট, 84,000 ইউনিট, 84,000 ইউনিটস ডিউরিং দ্য ইয়ার অ্যান্ড সেলস দেম টাকা 50 পার ইউনিট at cost structure of the product is as following। এই লাইনটার অর্থ হলো একটা কোম্পানি 48,000 মাল বানায় এবং সেগুলো 50 টাকা করে বিক্রি করে। এই 50 টাকা যে মাল বিক্রি করে সেগুলো বানাতে তো খরচ পড়ে। খরচের পরিমাণ এখানে দেয়া আছে, যে 55% র মেটেরিয়াল কাঁচামাল বাবদ খরচ হয়, লেবার বাবদ 18% খরচ হয়, ওভারহেড বাবদ 17% খরচ হয়, 10% সে প্রফিট করে। এই যে লাইনটার আলোকে আমি দুইটা ওয়ার্কিং করে নিব। 1 নম্বর ওয়ার্কিংটা হলো 1 বছরে সে কতগুলো মাল বানায়। এটা উত্তরকে আপনার যা বুঝতে পারেন নাই, 84,000 মাল বানায়। 2 নম্বর ওয়ার্কিং হলো পিইউসি, পার ইউনিট কস্ট, একটা মাল বানাতে খরচ কত পড়ে। প্রশ্ন বলছে র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, আর হলো ওভারহেড, তিনটার কথা বলা হয়েছে। 50 টাকায় বিক্রি করে এক একটা জিনিস, 55% র মেটেরিয়াল বাবদ খরচ হয়, অর্থাৎ 50 টাকার 55% করতে হবে। লেবার বাবদ খরচ হলো 18%, এই 50 টাকার 18% খরচ হয় লেবার বাবদ। আর ওভারহেড বাবদ 17%। আপনারা একটু কষ্ট করে এইগুলো বের করেন, পার্সেন্ট গুলো কত আসে। তাহলে প্রতিটা অঙ্কে দুইটা দুইটা তথ্য আমার দরকার। এটা হবে 27 টাকা 50 পয়সা, 9 টাকা, 8 টাকা 50 পয়সা।
টোটাল 45 টাকার মতো খরচ হয়, 5 টাকা আমি লাভ করি, লাভ করে 50 টাকায় বিক্রি করি। আমাদের এই দুইটা তথ্য প্রশ্ন থেকে খুঁজে বের করতে হবে। এই দুইটা কি বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন যে স্যার বুঝে গেছে। 3 নম্বর তথ্য, সিপি। এই যে এটা বের করতে হবে। সিপি হলো মেয়াদ। মেয়াদ গুলো এই জায়গায় দেওয়া থাকে, প্রশ্নে মেয়াদ দেওয়া থাকবে। দ্য ফলোইং এডিশনাল ইনফরমেশন ইজ অ্যাভেলেবল। অতিরিক্ত তথ্যগুলো এখানে দেওয়া আছে। র মেটেরিয়ালের সময় ইকুইভ্যালেন্ট টু 12 মান্থ সাপ্লাই ইন স্টোরস ইন গোডাউন। আচ্ছা, 12 মান্থ না, এটা ভুল আছে। র মেটেরিয়াল বলতেছে, র মেটেরিয়াল হলো 1.5 মান্থ হবে, হ্যাঁ, 1.5 মান্থ সাপ্লাই ইজ স্টোর ইন গুডাউন, অর্থাৎ 1.5 মাস গুডাউনে পড়ে থাকে কি, এটা 1.5 হবে, 1.5। এটা আমি দেখাই দিচ্ছি। র মেটেরিয়াল যেগুলো কাঁচামালগুলো কিনে আনেন, সেগুলো 1.5 মাস গুডাউনে পড়ে থাকে, 1.5 মাস পরে ইউজ হয়। একবার কিনলে 1.5 মাস পর্যন্ত ইউজ করা যায়। পরে তার হচ্ছে প্রোডাকশন প্রসেস 15 ডে, মানে আধা মাস, 15 ডে। ওয়ার্ক ইন প্রসেস 15 ডে। এরপর ফিনিশ গুডস, যে মালগুলো আমরা বানাতে লাগে 15 দিন, 15 দিন পরে আমরা যে মালগুলো পাই সেগুলো বিক্রি করতে হয়। ফিনিশ গুডস ইকুয়ালস টু 1 মান্থ প্রোডাকশন আর ক্যারিজ ইন স্টক। আমি যেগুলো মালগুলো বানাই সেগুলো বিক্রি করতে 1 মাস সময় লাগে। 3 নাম্বার হলো ফিনিশ গুডস বিক্রি করতে 1 মাস সময় লাগে। 4 নাম্বার তথ্য, ডেটর্স গেট 1 মান্থ। এই যে মালগুলা বিক্রি করার পর ধারে বিক্রি করা হয় কিছু, ধারে বিক্রি করলে তারা টাকাটা দিতে লাগে, 1 মাস সময় নেয় এই টাকা ফেরত দিতে। ক্রেডিটর্স অ্যালাউ টু 2 মান্থ ক্রেডিট। যার কাছ থেকে কিনে নিয়ে আসি কাঁচামালগুলো, তাদের পাওনাদার বলা হয়। সেই ব্যক্তি 2 মাস সময় দেয় আমাকে সেই মালগুলোর টাকা ফেরত দিতে। টাইম লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড ওভারহেড ইজ 1 মান্থ। আমি যে এই যে মজুরি দেই এবং ওভারহেড দেই মানুষকে, আমরা 1 মাস পর পর টাকাগুলো দেই। যেমন ধরেন বেতন, কি আপনি চাকরি করেন, তাহলে আপনাকে কি প্রতিদিনের বেতন প্রতিদিন দিবে? না, 1 মাস পরে বেতন দিবে কাজ করার। এমনি আমরা 1 মাস পরে টাকাটা দেই। ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স টু বি মেনটেন্স 15% নেটওয়ার্কিং ক্যাপিটাল। তারা বলতেছে আপনার নেটওয়ার্কিং ক্যাপিটালের নগদ টাকা রাখবেন 15%। এটার কাজ আছে, এটা পরে করবো। 25% অফ পারচেস আর ফর ক্যাশ। আর 9 নম্বর বলছে 25% আমরা কিনি নগদে কিনি, পারচেস। এরকম 9টা তথ্য আছে। অঙ্ক থেকে এইভাবে তথ্যগুলো শ্রেণীবিন্যাস করে নিলাম। কি কি করলাম আবার বলতেছি। এক, কতগুলো মাল বানাই এটা খুঁজে বের করলাম। মালগুলো বানাতে একটা মালের জন্য কতগুলো খরচ পড়ে এটা লিখলাম। এরপর মেয়াদ গুলো লিখলাম, যে এখানে যে মালগুলো মেয়াদ দেওয়া আছে, যে মাল কেনার পরে গুদামে রেখে দেই কাঁচা মালগুলো। ধরেন আপনি কাপড় বিক্রি করেন, সুতা কিনে রেখে দেন, এক প্রতিদিন যায় কিনেন না, 1.5 মাসের সুতা একসাথে কিনে রাখেন। হ্যাঁ, সেগুলো কাপড় হতে বানাতে 15 দিন লাগে একটা কাপড় বানাতে, সেটা শোরুম থেকে বিক্রি করতে লাগে 1 মাস। যে ব্যক্তিরা কিনে নেয়, ধারে কিনে নিয়ে যায়, তারা 1 মাস পরে টাকা দেয়। আর যে সুতা যাদের কাছ থেকে কিনে নিয়ে এসেছি তাদেরকে আমি 2 মাস পরে টাকা ফেরত দিই। আর যারা চাকরি করে এখানে মজুরি দেই 1 মাস পরে, ওভারহেড গুলো দেয় 1 মাস পরে। নগদ টাকা আমরা সবসময় 15% আমাদের কাছে রাখি, কারণ ব্যবসা চালাতে হবে না। আর যে মাল কিনে নিয়ে আসি তার 25% নগদে কিনে নিয়ে আসি। এই তথ্যগুলো প্রশ্নে দেওয়া আছে। এখন এটার আলোকে আমাকে অঙ্ক করতে হবে। এখানে অঙ্কে আমরা দেখতেছি সময়গুলো মাসে দেওয়া আছে, খালি একটা ডেতে দেওয়া। 15 দিন মানে কি, আধা মাস, এটা তো আমরা বুঝি। 15 দিন মানে আধা মাস, হাফ মান্থ। এই মাসগুলো যে দেওয়া আছে, এখানে 12 দিব, কারণ কি 1 বছর সময় নিতে 12 মাসে 1 বছর হয়, তো এখানে 12 দিব।
কারণ এগুলো হলো 1 বছরের খরচ, 1 মাসেরটা আমরা বের করতেছি 12 দিয়ে ভাগ। আচ্ছা, এখন অঙ্ক শুরু করার জন্য ফার্স্ট লিখবো কারেন্ট অ্যাসেটস। লিখে এটাকে লিখবো ফার্স্টে র মেটেরিয়াল। লিখার পরে এপিইউ, এই যে এপিইউ এখানে লিখবো। র মেটেরিয়ালের CP 1.5 লিখবো। র মেটেরিয়ালের পিইউসি, একটি মালের জন্য র মেটেরিয়ালের খরচ কত পড়ে পার ইউনিট কস্ট, ভাগ দিব ওই 12 দিয়ে। ক্যালকুলেটারে চাপ দিব, আনসার চলে আসবে। আনসার আসবে 2,88,000। আপনারা করবেন আমার সঙ্গে 750। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন। আমাকে এই সবগুলা, এখানে সবগুলা জিনিসকে, এখানে 8টা জিনিস আছে, 8টা জিনিস এখানে লিখতে হবে। প্রথমে র মেটেরিয়াল লিখলাম, লিখে 84,000 এখানে দেওয়া আছে। সিপি, এই যে সময়গুলো দেওয়া আছে এখানে, এই যে সিপি, র মেটেরিয়াল সিপি দেওয়া আছে। র মেটেরিয়ালের পিইউসি দেওয়া আছে, লিখে ফেললাম। 2 নাম্বারটার নাম হলো WIP। সবার জন্য এই 84,000 টাকা লিখতে হবে, আলাদা না। 84,000, 84,012 সবার জন্য প্রযোজ্য। শুধু সিপি এবং পিইউসি এক একজনের জন্য এক একটা। যেমন FG যদি করি, ফিনিশ গুড যদি করি, তাহলে এই 84,000 আর 12 ফিক্সড। কিন্তু সিপি এবং পিইউসি আলাদা করতে হবে। যারটাই করি না কেন, ওই 12 12 এবং 84, এপিইউ এবং 12 সবার জন্যই সেম থাকবে। সিপি গুলা আমাদের এখানে দেওয়া আছে, এই যে র মেটেরিয়ালের সিপি দেওয়া আছে, WIP সিপি দেওয়া আছে, ফিনিশ গুডসের সিপি দেওয়া আছে। ভেজাল কি? এইটাই ভেজাল, এইটাই ভেজাল। ধরেন ডেপ্টস যদি আমি করি, এই যে ডেপ্টস করতেছি, ডেপ্টস 84,000 আর 12 লিখলাম। এটা ডেপ্টসের 1 মাস, এটাও লিখে ফেললাম। তাহলে এইটা খালি সমস্যা। তা আপনি তাহলে এইগুলা যদি বের করা আপনার জানা থাকে যে যে এই জিনিসগুলা কি, তাহলে অঙ্কে 10-এ 10 পাবেন। তাই একটু শিখে নিই আমরা, তাহলে তো হয়ে যাচ্ছে। 12 কিভাবে আসলো? এই যে মান্থ লেখানো অঙ্কে, এই যে মান্থ, কয় মাসে 1 বছর? 12 মাসে 1 বছর, এই জন্য 12 লিখছি। অঙ্কে এই পাশে সময়গুলো মান্থ লেখা থাকে যদি 12 লিখবেন। ডে যদি লেখা থাকে সবগুলো 360 লিখবেন। উইক যদি লেখা থাকে 52 লিখবেন। যেমন আগের অঙ্ক যদি গত ক্লাস করে থাকেন, আমি এই জায়গায় 12-র জায়গায় কিন্তু 52 দিয়ে করছি। কারণ সেখানে অঙ্কে বা উইক দেওয়া ছিল, এই শব্দগুলো মান্থ না দিয়ে উইক দেওয়া ছিল। অঙ্কের যদি একটা শব্দ যদি এখানে উইক দেওয়া থাকে, তাহলে অঙ্কটা উইকেই করতে হবে। আর মান্থ আর ডে দেওয়া থাকলে ইচ্ছা করলে মান্থ দিয়েও করতে পারেন, ডে দিয়েও করতে পারেন, 12 দিয়েও করতে পারেন, 360 দিয়েও করতে পারেন। এক কথা একটাই, যে কোনো একটা দিয়ে করলে হবে। যেহেতু এখানে মান্থ লেখা, সবগুলো মাস, এই যে এটা মান্থ মান্থ মান্থ, সবগুলো মান্থ, এটাকে মান্থ বানাইছি, এই জন্য 12 দিচ্ছি। এখন আমার যেটা প্রশ্ন, এই প্রশ্নবোধক চিহ্নগুলো যদি বের করতে পারি তাহলে 10 নাম্বার আমি পাবো। তাহলে এই WIP পিইউসি কিভাবে বের করে, এটার জন্য ওয়ার্কিং ফোর করা দরকার আমার। WIP এর পিইউসি কিভাবে করে সেটা বাংলা লিখে রাখবে। এখানে যে 3টা খরচ দেওয়া থাকবে, RM, লেবার, ওভার, এই খরচের টাকাগুলো লিখবে। লিখে এটাকে 100% করবেন, এটাকে 50% করবেন, এটাকে 50%। সূত্র এটা, এটা 100, এটা 50, এটা 50। এখন বলতে পারেন স্যার কেমনে এটা হলো? ধরেন WIP মানে জিনিস বানাইতেছে। আর কি বানাবেন আপনারা? ধরেন আমরা খাবার কিছু বানাই, কেক বানাই। কেকের জন্য ধরেন 1 কেজি, আমরা কেক 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 বানাতে ধরে নেন আর কি, 1 কেজি মেটেরিয়াল ইউজ করি। এটার মাঝে বেকিং পাউডার, সোডা, তারপরে হলো চিনি,
যা লাগে আর কি, ডিম টিম লাগে, 1 কেজি ইউজ করি। আপনার আহ ময়দাটা যাই লাগে 1 কেজি ইউজ করি। একটা মালের, একটা কেকের জন্য 1 কেজি ব্যবহার করি। মানে আমি একটা কেক যদি বানাইতে 1 কেজি মাল নিয়ে বসতে হবে, আধা কেজি নিয়ে বসলে একটা মাল হবে না। তাহলে যখন আমি মাল বানাবো, 1 কেজি মানে সম্পূর্ণ মালটাই নিয়ে ব্যবসা, সম্পূর্ণ মালটা নিয়েই আমাকে কাজটা শুরু করতে হবে। অর্ধেক মাল নিয়ে কাজ শুরু করা যাবে না। কিন্তু WIP মানে ওয়ার্কিং প্রসেস, কাজ চলতেছে, যদি সম্পূর্ণ কাজ আমি লেবার ব্যবহার করেই ফেলতাম, তাহলে সম্পূর্ণ মাল পেয়ে যেতাম, আধা থাকতো না। তার মানে লেবারের সম্পূর্ণ দেওয়া হয়নি, ওভারহেডটাও সম্পূর্ণ হয়নি, এগুলো আধা বানানো হয় নাই, চলতেছে বানানো। এরকম পণ্যের কত টাকা আটকা আছে সেটা বের করতেছি। এখন এটি 50% কেন হলো, এটা ব্যাখ্যা না জানলেও চলবে, একেবারে 0%। এই যে ব্যাখ্যাটা না জানলে একেবারে চলবে। তারপর আমি বেসিক হিসাবে একটু জানাই দিতেছি কি, না জানি না কোনো লাভ হবে না, তারপর জানাই দিতেছি এগুলো কেন 50% হয়। এটার প্রশ্নের উত্তর, উত্তরটা হলো, আপনি যে 1 কেজি ময়দা আটা ব্যবহার করতেছেন, সম্পূর্ণ মালই ব্যবহার করতেছেন একটা মাল বানাতে গিয়ে, কিন্তু মালটা এখন বানানো হয়নি, আধা অর্ধেক বানানো হয়েছে। শ্রম তার মানে দেওয়া হয়নি, এই জন্য 50% ধরে নিলাম শ্রম দেওয়া হয়েছে। এবং ওভারহেড, ধরেন জ্বালানি, তেল তুল, বিভিন্ন জিনিসপত্র, এটাও কিন্তু সম্পূর্ণ দেওয়া হয়নি। দেওয়া হইলে তো সম্পূর্ণ পেয়ে যেতাম, ফিনিশ হয়ে যেত, সম্পূর্ণ হয়ে যেত। যেহেতু হয়নি, এই জন্য এগুলো 50%। সম্পূর্ণ যখন এই এই জিনিসটা সম্পূর্ণ দিয়ে দিব, একেবারে ভালো একটা পণ্য পেয়ে যাব। বা কাপড় দিয়ে যদি বুঝাই, আরো সহজে বুঝাইতে পারবো। কাপড় দিয়ে এতটুকু কাপড় লাগে একটা শার্ট বানাতে জন্য, এতটুকু কাপড় লাগে একটা শার্ট বানাতে। তাহলে এই কাপড়টা সম্পূর্ণ আপনি ব্যবহার করলেন শার্টটা বানানোর জন্য, কিন্তু সেলাই টেলাই করার জন্য অর্ধেকটা সেলাই করলেন, তার মানে শ্রমিকদের অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক হয় নাই। তা এখান থেকে 50% কাজ হয়েছে এখানে। এখন এখানে ধরেন কাজ করলে বিদ্যুৎ বিল হয়, অর্ধেক কাজ হয়েছে যেহেতু, অর্ধেক বিদ্যুৎ বিল হইলো, এই জন্য 50%। আচ্ছা, এখন আপনারা যারা দুর্বল তারা মুখস্থ করে নেবেন যে কেন 50% হয়, জানার দরকার নাই। মুখস্থ ওয়ার্কিং প্রসেসের, এটা 100%, এটা 50%, এটা 50%। বাংলায় লিখে রাখেন খাতা। তো এটা আসবে 27.5, 4.5, আর এটা আসবে 4.25, যোগ করলে 36.25। তাহলে এখানে 36.25 হবে। গুণ করে কত আসে? 1,26,875। তার মানে ওয়ার্কিং প্রসেসের জন্য এইগুলো করতে হবে। এটা বাংলায় আপনি লিখে রাখবেন, যদি না লিখতে চান তাও কোনো সমস্যা নেই। এই যে শীটটা যে আছে আপনার, শীট আছে না এদিকে, শীটে লেখা আছে ওয়ার্কিং প্রসেসের টাকা বের করার জন্য এই এই শর্ত: মেটেরিয়ালের 100%, লেবারের 50%, ওভারহেডের 50%। ফিনিশ গুডসের ক্ষেত্রে সব টোটাল টোটাল হবে, অর্থাৎ এখানে যে 100%, সব 100%, এই 45 টাকা, এই যে 45 টাকা না, এটা ফিনিশ গুডসের ক্ষেত্রে হবে। তাই বাংলায় খাতায় লিখে রাখেন যে সম্পূর্ণ টাকা যোগ করলে যেটা আসে এটা এখানে হবে। তো সেই হিসাবে এখানে আসে হলো আপনার 3,15,000। ডেপ্টরস বের করার জন্য এই খরচগুলোর সঙ্গে আদার কোনো কস্ট যদি থাকে সেটা যোগ হবে। যেহেতু যেহেতু এই অঙ্কে কোনো আদার কস্ট নাই, তাহলে এই টাকাটাই এখানে বসবে। আদার কস্ট না থাকলে এইটাই এখানে বসবে। যদি থাকতো তাহলে আমরা যোগ করতাম, ধরেন অন্যান্য খরচ আছে আরো 2 টাকা, তা 47 টাকা এখানে লিখতাম। সো বাংলা লিখে রাখেন, ফিনিশ গুডস এর টাকার সঙ্গে আদার কস্ট থাকলে যোগ করতে হবে সোজা কথা। যেহেতু নাই, প্রবলেম নাই। অঙ্ক শেষ। এখন আপনাদের যোগ করতে হবে, যোগ করে বলেন কত টাকা আসছে। টোটাল কারেন্ট অ্যাসেটস, টোটাল কারেন্ট অ্যাসেটস হলো আপনার কত আসে? 10,45,000, যোগ বিয়োগটা আপনারা করবেন, 625।
এতটুকু বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন, এতটুকু বুঝে গেলে কিন্তু অঙ্ক শেষ। মোটামুটি শেষের দিকে চলে আসছি আমরা। এখন আমাকে করতে হবে কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি ফার্স্টে লেখে ক্রেডিটর্স। 84,000 টাকা তো লিখতেই হবে, 12 আমাকে লিখতে হবে। মেয়াদটা তো এখানে দেওয়াই থাকে 2 মাস, এটা তো আমার কোনো কোয়েশ্চেন নাই, মেয়াদ দেওয়া আছে 2। টাকা, টাকা নিয়ে প্রশ্ন, বাংলায় লিখে রাখেন। র মেটেরিয়ালের টাকা, এই যে এটা প্রথমটার টাকা যে 27 টাকা, র মেটেরিয়ালের টাকা এলো এটা, 12 তো 12ই, 12 লিখে। সেকেন্ড থেকে দেওয়ার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো এখানে একটা এক্সট্রা শর্ত দিছে, বলছে 25% আমরা নগদে কিনি। আপনি 100 টাকার মাল কিনেন, এর মাঝে যদি 25 টাকার মাল নগদে কিনেন, বাকি 75 টাকার মাল বাকিতে কিনেন। এইটা টোটাল যদি হয়, আর এটা যদি ক্যাশ হয়, এটা হলো আপনার বাকি, অ্যাকাউন্টস পেবল। তাহলে এটা যদি পুরা সম্পূর্ণ মালের ক্রয়ের খরচ, এর মাঝে 75% হলো ধারে। ধারেরটাই তো আমরা বের করতেছি, এই জন্য 75 দিয়ে গুণ করতে হবে আপনাকে। গুণ করলে টাকাটা আসবে। আমি উপরে লিখতেছি যে জায়গা কম আমার এখানে। তাহলে এরকম শর্ত যদি থাকে, আমি আবার প্রশ্নটা একটু দেখাই আপনাকে, হ্যাঁ, মার্ক করে রাখেন। যদি প্রশ্নে এরকম তথ্য দেয়া থাকে, কি তথ্যটা আমি করে দেখাচ্ছি, 25% পারচেজ আর ক্যাশ, তাহলে 75%, 25%-এর বাকি 75% হবে অ্যাকাউন্টস পেবলের সাথে গুণ। 100 থেকে 25 বাদ দিবেন, অ্যাকাউন্টস পেবলের সাথে বাকিটা গুণ। যেমন আগের অঙ্ক যখন করছি, একটু মনে করে দেখেন, গতকালকের অঙ্ক যখন বললাম 1/4 আউটপুট সোল্ড এগেন ক্যাশ, সেল যখন দেওয়া ছিল তখন অ্যাকাউন্ট রিসিভেলের সাথে গুণ করছি, পারচেজ যখন দেওয়া আছে অ্যাকাউন্টস পেবলের সাথে গুণ করবো। না বুঝলে কোয়েশ্চেন করার সুযোগ আছে, হাত উঠায় কোয়েশ্চেন করতে পারেন। যার যে কোনো কোয়েশ্চেন হ্যান্ড রাইজ করেন, হাত উঠান যে স্যার বুঝি নাই, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন কোয়েশ্চেন করে ফেলে তো ভালো, পরবর্তীতে যদি কোয়েশ্চেন করেন, হ্যাঁ, তাহলে তো ইনবক্সে কোয়েশ্চেন করলেন স্যার এটা অঙ্কটা বুঝি না, তাহলে তো আমি আপনার বুঝাই দিতে পারবো না, ঠিক না? ইনবক্সে বুঝাই দিতে পারবো। ওয়েজেস, ওয়েজেসের জন্য 84,001, এক কোনটা, এই যে মেয়াদ, আর ওয়েজেস মানে লেবার, মজুরি, 9 ভাগ 12, টাকা আসবে কত? টাকা আসতেছে 63,000। এরপরটা হলো ওভারহেড, 84,001 দেওয়া আছে, 84,001 গুণ করব, ওভারহেডের টাকা তো দেওয়া আছে 8 টাকা 50 পয়সা, ভাগ 12। মোটামুটি অঙ্ক শেষের দিকে চলে আসছে, আপনারা একটু কষ্ট করে বুঝতে পারলে ওকে লেখেন, আর না বুঝতে হলে বলেন স্যার বুঝি নাই, আমি আবার বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যান্ড রাইজ করে কোশ্চেন করেন। আমরা বের করলাম টোটাল, টোটাল কারেন্ট লাইবিলিটি, টোটাল অ্যাসেটস থেকে টোটাল কারেন্ট লাইবিলিটি আমি বাদ দিয়ে দিলাম, তাহলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল বেরিয়ে আসে। এ থেকে বি বাদ দিয়ে দিলাম, এটা থেকে এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে আপনার বেরিয়ে আসবে 6,34,375। দেখি এখন কার কি কি কোয়েশ্চেন আছে বলেন। গতদিন তো কোয়েশ্চেন ছিল না, আজকে মনে হয় কোয়েশ্চেন থাকতে পারে, বলেন কি কোয়েশ্চেন, কি বুঝেন? স্যার, ওই যে কারেন্ট লাইবিলিটির যে পার্টটা আবার একটু বুঝিয়ে দেন। কারেন্ট লাইবিলিটি, আচ্ছা ঠিক আছে। আর কারণ কোয়েশ্চেন? কোয়েশ্চেন নাই, ঠিক আছে, থ্যাংক ইউ। কারেন্ট লাইবিলিটি পার্টে এই যে এই আইটেমগুলো আসে সবসময়, ছকে দেওয়া আছে, এই 4টে আইটেম আসে, যদি অঙ্কে থাকে। এই 4টা সবসময় আসবে না, এখানে যেগুলো বলে দিবে এইগুলো আসবে, এই 3টার কথা বলা আছে, এই 3টাই আসবে, অন্যগুলো আসবে না।
এই তিনটার নাম লিখলাম, ক্রেডিটর, ওয়েজেস, ওভারহেড। 84,000 সবার জন্য লিখলাম, মেয়াদ সবার জন্যই লিখলাম, 12 সবার জন্যই লিখলাম। এখন হলো টাকা নিয়ে সমস্যা। টাকা হলো, ক্রেডিটরের টাকা হলো এটা, র মেটেরিয়াল। ওয়েজেস হলো এটা, আবার হলো এটা, মানে এই তিনটা টাকা এই জায়গায় লিখে ফেললাম, এই যে তিনটা। 27, 9। তো সব আইটেম তো বুঝে গেলাম কোথা থেকে আসছে, এই 75 কোথা থেকে আসছে। সমন্বয়ে, এই সমন্বয়টা দেওয়া থাকলে 75টা আসবে। সমন্বয়টা কি? সমন্বয় হলো এটা, এই যে এই সমন্বয়টা যে থাকে, 25% পারচেস আর ফর ক্যাশ। 100 থেকে 25 বাদ দিবেন, যে সংখ্যাটা থাকে এটা এখানে গুণ করবেন। 75% থাকে, 75% এটার সঙ্গে গুণ করবেন। এই তিনটা আইটেম চলে আসে, যোগফল নামালাম, এটা থেকে এটা বাদ দিলাম, শেষ কাজ। দেখি আর কার কোন কোয়েশ্চেন। আরো একজন মনে হয় কোয়েশ্চেন করবেন, বলেন কি কোয়েশ্চেন, দ্রুত স্যার কোয়েশ্চেন আসসালামু করেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার কারেন্ট অ্যাসেসে ক্যাশ থাকে নাই যে? ক্যাশ তো প্রশ্নে বলা না থাকলে আমি আনবো কিভাবে, বানায় আনতে তো পারবো না। যা বুঝাইলাম এর মাঝে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা হাত উঠায় কোয়েশ্চেন করতে পারেন। অনেকক্ষণ যাবত বলতেছি, 5-7 মিনিট যাবত, 10 মিনিট যাবত বলতেছি, কারো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন। কোয়েশ্চেন নাই, ঠিক আছে, ওকে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার ওই যে সমন্বয় স্যার ওই যে ফিউজ যেগুলো কোনটা কার কিভাবে যাবে ওটা আর একটু বুঝে দেন। বুঝলি না কোনটা কি করব? স্যার এই যে র ম্যাটেরিয়াল কত পার্সেন্টে ডাব্লিউ তে যাবে, তারপরে ও এটা, ডিরেক্টরে যাবে, ওইগুলো আচ্ছা আর কি স্যার। আচ্ছা। এটা দুইটা ভাবে বুঝতে পারেন। এক নাম্বার, এই ছকটা মুখস্থ করে নেবেন। এই যে এখানে লেখা আছে, র মেটেরিয়াল 100%, লেবার 50%, ওভারহেড 50%। অর্থাৎ প্রশ্নে সবসময় এই তিনটা দেওয়া থাকবে, এটার 100% করবেন প্রথমটা, এটা 50% করবেন, এটা হলো 50% করবেন। ভিডিওটা আরেকবার থাকবে, ওইটা দেখবেন, হ্যাঁ। ওখানে আরো ডিটেলস ভালো করে বোঝানো হয়েছে। তো এইগুলো মোটামুটি বোঝা গেছে। আমরা এইগুলা গত ক্লাসে করছি, এখানে নতুন কিছু ছিল না। নতুনটা কি? নতুন একটা লাইন আছে, লাইনটাতে তারা বলছে, এই লাইনটা, নগদ টাকা, নগদ টাকা তারা 15% রাখতে চায়। নগদ টাকা তারা 15% রাখতে চায়। এই লাইনটা দিলে এটার পরে আপনাকে ক্যাশ যোগ করতে হবে, প্লাস, যেমন এটার পরে ক্যাশ যোগ করবেন। আমি এইদিকে দেখাচ্ছি, হ্যাঁ, নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আমি এই জায়গায় দেখাচ্ছি কারণ যেহেতু এই জায়গায় একটু কম, সুন্দর করে করে বুঝাইতে পারবো না। নেট ওয়ার্কিং ক্যাপিটাল এটা দেওয়া আছে, তারা বলতেছে ক্যাশ রাখো। ক্যাশ বলতে পারেন, অথবা মার্জিন বলা যেতে পারে, ক্যাশ বলা যেতে পারে বা মার্জিন বলা যেতে পারে। এখন এটা বের করার জন্য আপনার একটা সূত্র ইউজ করতে হবে, সূত্রটা মুখস্থ করে রাখেন। এখানে যে টাকাটা দেওয়া থাকবে, এই টাকাটা লিখবেন। 15% বলছে, 15, 15 এখানে লিখবেন। 100 থেকে সেই 15 বাদ দিবেন। 15% যদি বলে, কি করতে হবে? প্রথমে 15 দিয়ে গুণ করবেন, 100 থেকে 15 বাদ দিবেন, যেটা আসবে সেটা এই জায়গায় যোগ করে ফেলবেন। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যেটা চাইছে তারা, সেটা আমাদের চলে আসবে 7,46,000, 7,46,324। প্রশ্নে যদি 15% জায়গায় 20% বলে, তাহলে এখানে 20 লিখবেন, 100 থেকে 20 মাইনাস করবেন। প্রশ্নে যদি 30% বলে, উপরে 30 লিখবেন, এখানে 30 লিখবেন, যা বলবে এটা লিখতে হবে। এই ছিল অঙ্ক। ভিডিও, দুইটা ক্লাসের ভিডিও আর 2বার 3বার 4বার 5বার করে দেখবেন, যদি বুঝতে অসুবিধা হয়। তারপর যে কোয়েশ্চেন থাকে আগামী ক্লাসে কোয়েশ্চেন করতে পারবেন। আপনারা হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করবেন, না হলে তো বোঝা যাবে না কে কোয়েশ্চেন করতে চান। আচ্ছা, কারেন্ট অ্যাসেসের একটু সমস্যা হচ্ছে, কারেন্ট অ্যাসেসের ওয়ার্কিং গুলো সমস্যা হচ্ছে। আচ্ছা, ওয়ার্কিং গুলো তো এক ক্লাসে হবে না। আপনি এক কাজ করেন, ওই সময় যখন
আমি পড়াইছিলাম তখন যদি বললে আমি সমাধান করে দিতে পারতাম, সমস্যা নাই। দুইটার ভিডিও দেখবেন, আবার দেখার পরে যদি না বুঝেন আগামী ক্লাসও কোশ্চেন করতে পারবেন, যখন আবার একটা অঙ্ক করাবো তখন কোশ্চেন করতে পারবেন, হ্যাঁ। আর যেহেতু অঙ্ক এটা এই বইয়ের সবচেয়ে জটিল অধ্যায়, আপনি যে বইটা পড়তেছেন এই বইয়ের সবচেয়ে জটিল অধ্যায়, এই জটিলটা যদি আপনি বুঝতে পারেন এরপর এগুলো একেবারে ইজি লাগবে। আর যদি মনে হয় না এটা আমার পড়তে কঠিন লাগতেছে, তাহলে বাদ দিয়ে দেন। এটা ছাড়াও পরীক্ষায় আর অঙ্ক আসবে, সেইগুলা দিয়েও আপনি পাস বা ফার্স্ট ক্লাস পাবেন, হ্যাঁ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার মেনশন করবেন।